মানুষকে যদি কেউ 5 জন মিলে একজন গলায় ছুরি চালিয়েছে, কেউ হাত ধরেছে, পা ধরেছে, তো জাতীয় পার্টি গণতন্ত্রকে হত্যার জন্য হাত পা ধরেছে, আর আওয়ামী লীগ গলায় ছুরি চালিয়েছে, সবার মাঠের অবস্থা আসলে কি রকম? আপনারা তো জোটে আছেন, আপনার ইলেকশন ক্যাম্পেইন কেমন হচ্ছে, সহযোগিতা কতটুকু পাচ্ছেন বিএনপি নেতাদের কাছ থেকে? মাঠের অবস্থা শুনে তো আমার ভাই চমৎকার একটা হাসি দিলেন। মাঠের অবস্থা আপনিও জানেন, আমিও জানি। দেখেন, গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি, আর পরিবর্তন করার জন্য উদ্যোগ নিতে হয়, পরিবর্তন করার জন্য কর্মশালা, প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এখন আপনি বলতে পারেন যে এই উদ্যোগ তো দলগুলো নিবে, কিন্তু কিন্তু আপনি সমস্ত দলের আপনি কিন্তু বলা যায় যে রিপ্রেজেন্টেশন, আপনার দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানের পরে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা। প্রধান উপদেষ্টা তিনি কখনোই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেননি যে রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন আনতে হবে তাদের মধ্যে, এবং তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা, বা তিনি যে কোনো একটা কর্মশালা নিজে আয়োজন করতেন, দলগুলোকে ডাকলেন, কথা বললেন যে এই কাজগুলো আপনাদের করা উচিত। দেখেন, আমি প্রত্যাশা করেছিলাম, জি, আমি প্রত্যাশা করেছিলাম যে আপনার রাজনৈতিক সংস্কার কমিশন হবে, সেখানে আসলে এই বিষয়গুলো আসলে আসবে, কিন্তু এটি হয়নি। তো যাই হোক, এখন আর কি করার। এখন রাজনৈতিক সংস্কার কমিশন যদি হতো, তাহলেই কি রাজনৈতিক দলগুলো যারা প্রতিপক্ষ হিসেবে দেখে অন্য দলকে, তাহলে তাকে আক্রমণ করে কথা বলতো না? এটা আসলে শেষ করি। দেখেন ভাই কিন্তু বললেন যে একটা এক্সাম্পল সৃষ্টি করা, দেখানো যে এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো করা উচিত না, আমি সেটা বলতেছি। যদি সংস্কার কমিশন হতো তারা এই কাজটা করতে পারতো, কিন্তু এগুলো তো হয়নি, তারা উদ্যোগ গ্রহণ করে নাই। সংস্কার কমিশন হলেই যে সফল হতো সেটাও আমরা বলতে পারি না, কারণ মানুষের মনস্তাত্ত্বিক সংস্কার তো এটা প্রধান উপদেষ্টা বললে এটা হয়ে যাবে না। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারও একটু দায়িত্ব থাকে। হ্যাঁ, ওই জায়গায় মাঠের অবস্থা হলো, আমি যেহেতু ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছি, দেখেন সেখানে যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছে তাদের আচরণ আসলে আমার কাছে খুব বেশি পজিটিভ মনে হয়নি। আমি নিজেও বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি, আমি নাম বলবো না কাদের দ্বারা বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আসলে তৃণমূলের নেতৃবৃন্দ তারা এক ধরনের হিংসা করছে যে রাশেদ যদি একবার এমপি হয়ে যায় তাহলে তো ওকে আর কখনো নামানো যাবে না, ও ইয়াং, ও জনপ্রিয়, কৃষক থেকে শুরু করে শ্রমিক সবাই আমাকে পছন্দ করে, শিক্ষিত মানুষদের পছন্দ করতে বাধ্য, বিশেষ করে তরুণ সমাজ। তো এই জন্য চতুর্দিক থেকে আমাকে কিভাবে ঘায়াল করা যায়, এমনকি আওয়ামী লীগের দামি এমপিদের আমার নিজ আসনে প্রটেকশন দেওয়া হচ্ছে। কারা প্রটেকশন দিচ্ছে জানেন? এই গণ অভ্যুত্থানের শক্তিগুলো, তারা আমার এগেইনস্টে ওই দামি এমপি কে দাঁড় করাতে চায়। আমি এখন বলতেছি না নামগুলো, কিন্তু এগুলো করা হচ্ছে দামি এমপির কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই কাজগুলো করতেছে। আমার দুঃখ লাগতেছে যে গণ অভ্যুত্থানে এত মানুষ শহীদ হলো, আওয়ামী লীগের পতন হলো, সেই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে প্রটেকশন দিচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, শুধু আমাকে হারাতে হবে এই জন্য। আমাকে বলা হচ্ছে তুমি এখানে দাঁড়িও না, তুমি দাঁড়াইলে কিন্তু ওই দামি এমপি দাঁড়িয়ে যাবে, যেটা রমিও ভাই নিজেও জানে। তো গণ অভ্যুত্থানের পরে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতন রাশেদ খানরা কেন বাংলাদেশে রাজনীতি করবে? বাংলাদেশ থেকে অনেক ভালো মানুষ বিদেশে পাড়ি জমিয়েছে এবং অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আসলে কি এই প্রতিযোগিতা, এই চ্যালেঞ্জ, এটা কি আমরা মোকাবেলা করতে পারবো? তো আমি হতাশ না, আমি লড়াইটা একাই চালিয়ে যাচ্ছি। আমি আশাবাদী, যেখানে শেখ হাসিনা পালিয়ে গেছে সেখানে আমার নিজের এলাকায় আওয়ামী লীগের পদধারী নেতা দামি এমপি নির্বাচনে দাঁড়াবে। আমি রাশেদ খান প্রয়োজনে নির্বাচন করব না, কিন্তু আওয়ামী লীগের এই সকল দোসর এদেরকে ইনশাল্লাহ আমি দেখে নিব। আমার কথা স্পষ্ট, আওয়ামী লীগের দোসররা নির্বাচন করবে আর আমরা বসে বসে চুপচাপ দেখবো যে আমাদের চোখের সামনে টাকা পয়সা বিলিয়ে, কালো টাকা, পেশি শক্তি দিয়ে নেতাদেরকে কিনে তারা এমপি হবে। আপনারা তো জাতীয় পার্টি যাতে নির্বাচন করতে না পারে সেরকমটা দাবি আপনাদের ছিল, কিন্তু জাতীয় পার্টি তো নির্বাচন এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে নির্বাচন করবে এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য সেটা সবাই সে কথাটাই বলছে। দেখেন, আমরা যেহেতু সরাসরি গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি এবং বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সেটা তৈরি করতে গিয়ে আমি রাশেদ খান সর্বপ্রথম সবার আগে গ্রেপ্তার হয়েছি। 2018 সালে আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমি কিন্তু শারীরিকভাবে এখন পর্যন্ত ফিট না। 15 দিন নির্যাতন করলে কি হয় একটা মানুষের? তো সর্বপ্রথম আমাকে গ্রেপ্তার করলো কেন জানেন? আমি বলেছিলাম যে এই রাষ্ট্র কি কারোর বাপের দেশ? এইটা কি কারোর বাপের রাষ্ট্র যে সে যা খুশি তাই বলবে আর আমরা কথা বলতে পারবো না? সেই 18 সালে রাশেদ খান এই কথা বলেছিল। আমার মনে হয় বাংলাদেশে এখনো পর্যন্ত মানে গণ অভ্যুত্থানের পরে এই কথাগুলো কেউ বলে জেলে যায়নি। আমি একমাত্র জেলে গিয়েছি। সুতরাং আমাকে যদি আওয়ামী লীগের ভয় দেখান, শেষ করছি, আমাকে যদি আওয়ামী লীগের ভয় দেখান, দামি এমপির ভয় দেখান, অর্থবিত্তের ভয় দেখান, এই ভয় আমি পাবো না।
আমার কথা হলো যে নির্বাচনের পরিবেশটা তৈরি করতে হবে এবং আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। আপনি যারা অপরাধী বিচার শেষ হওয়ার আগে সেই অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবে না, দল হিসেবে পারবে না, ব্যক্তি হিসেবে পারবে না। আওয়ামী লীগের কোনো পদধারী নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবে না। আর জাতীয় পার্টির কথা বললেন, হয় অনেকের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি একই অপরাধ করেছে। আজকে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ কেন, জাতীয় পার্টির মহাসচিব দেখতে গেল, আমি মনে করি বিএনপির নেতা কর্মীদের উচিত ছিল ওকে ওইখান থেকে জুতা পিটা করে বিদায় করা। ওই শামীম হায়দার পাটোয়ারি, ওরে বেটা তোরা কেন ওই সময় পদত্যাগ করস নাই? আমি একটা ঘটনা বলি, দেখেন 4 আগস্ট আমার একজন মানে সহযোদ্ধা, আমি তাকে বলেছিলাম জাতীয় পার্টিকে বলেন পদত্যাগ করার জন্য। সে জিএম কাদেরকে এবং চুন্নুকে কল দেয়, তাদেরকে বলে আপনারা আজকে পদত্যাগ করেন, অভ্যুত্থান কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই সময় পদত্যাগ করে নাই। আমি যখন বঙ্গভবনে এই দুইজনের সাথে দেখা হয়, চুন্নু এবং এই জিএম কাদের, এই দুই কুলাঙ্গারকে বলেছিলাম যে আপনাদেরকে 4 আগস্ট একজন ফোন দিয়েছিল না, আমার কথা বলেছিল, পদত্যাগ করেন নাই কেন, আজকে এখানে কেন আসছেন? তো এই জাতীয় পার্টি এই অপরাধ করেছে। একজন মানুষকে যদি কেউ 5 জন মিলে একজন গলায় ছুরি চালিয়েছে, কেউ হাত ধরেছে, পা ধরেছে, তো জাতীয় পার্টি গণতন্ত্রকে হত্যার জন্য হাত পা ধরেছে। আর আওয়ামী লীগ গলায় ছুরি চালিয়েছে, সবার